আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আজকে অধ্যায় 10 জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করতে শুরু করব। তো এই চ্যাপ্টারের প্রথম টপিক রয়েছে বন। দেখো, বন অ্যাকচুয়ালি কি? বন বা অরণ্য যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে একটা বড় অঞ্চল যেখানে অনেক উদ্ভিদ একসঙ্গে জন্মায়। ছোট বড় বিভিন্ন সমষ্টি উদ্ভিদ সমষ্টিকে একটা অঞ্চল জুড়ে জায়গায় যখন জন্মায়, তখন সেই অঞ্চলটাকে আমরা বলি বন। তো আমাদের এই পৃথিবীর দুটো ভাগ, একটা স্থলভাগ, একটা জলভাগ। তো এই স্থলভাগের 1/3 বনে ঢাকা। তাহলে স্থলভাগের 1/3, সরি বানানটা ভুল লিখলাম আমি। বেশ, ভারতের যে স্থলভাগ তার 21% হলো বন। তাহলে এটা পুরো পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা। আর ভারতের স্থলভাগের 21% হচ্ছে বন। তাহলে শর্ট কোয়েশ্চেন হিসেবে এগুলো পড়ে রাখবে। পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। এটার বলার কিছু নেই। এখন মানুষ নির্বিচারে বন কেটে সেখানে কি করছে? গৃহ নির্মাণ করছে, বিভিন্ন শপিং মল তৈরি করছে, বিভিন্ন কমপ্লেক্স তৈরি করছে। তো এই ধরনের কাজগুলো করছে, কিন্তু একবারও বিবেচনা করে দেখছে না যে এই বন বা উদ্ভিদ আমাদের কতটা প্রয়োজনীয় জিনিস। এই বনের পরিমাণ বা উদ্ভিদের পরিমাণ কমে যাওয়ার কারণে আমাদের পৃথিবীতে আজকে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, তাই না? কারণ আমাদের পৃথিবীর অক্সিজেনের মেন উৎসই হচ্ছে কি না, উদ্ভিদ। কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি তার খাদ্য তৈরি করে, তার সাথে সাথে উপজাত বস্তু রূপে অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেনকে গ্যাস হিসেবে ত্যাগ করে, এবং এই অক্সিজেনই হচ্ছে আমাদের বেঁচে থাকার রসদ। তো সেই অক্সিজেনকে আমরা কমিয়ে ফেলছি নিজেদের কারণে, কারণ আমরা বনভূমিকে উচ্ছেদ করে দিচ্ছি, উদ্ভিদকে কেটে দিচ্ছি। তার পরিবর্তে যে গাছ লাগাবো এমন মানসিকতা নেই। তো সেই জন্য বিভিন্ন মানুষের মধ্যে সচেতনতা বোধ জাগানোর জন্য একটি গাছ একটি প্রাণ, বনভূমি উৎসব, তারপরে তোমার পরিবেশ দিবস, এই ধরনের উৎসবগুলো বা এই ধরনের পালনের মাধ্যমে কি করা হচ্ছে? মানুষের মধ্যে সচেতনতা বোধ করে তোলা হচ্ছে। অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। তো যাই হোক, তো বন বাঁচানোর এই যে সচেতনতা, এই সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। তাহলে এটা একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন, বা 2011 সালকে কি হিসেবে ঘোষণা করা হয়, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে মনে রাখতে হবে সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে কি হিসেবে ঘোষণা করেছিলেন? আন্তর্জাতিক বনবর্ষ।
আন্তর্জাতিক বনবর্ষ হিসেবে ঘোষণা করেছিলেন। তো দেখো, বন থেকে মানুষ অনেক ধরনের উপকার পায়, তাই না? এছাড়াও আমাদের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণেও কিন্তু উদ্ভিদের বা বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা বন থেকে বিভিন্ন রকম প্রয়োজনীয় পদার্থ পেয়ে থাকি। এছাড়াও বন আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, আমাদের পরিবেশকে স্বাভাবিক রাখে। তো দেখো, এই বন থেকে আমরা কি কি উপকার পাই যদি আমরা এক কথায় বলি বা খুব শর্ট করে যদি বলি, তাহলে বন থেকে আমরা কি কি উপকার পাই সেগুলো যদি দেখি, তাহলে প্রথমেই বললাম যে আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, জলবায়ু বা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। তাহলে আবহাওয়া নিয়ন্ত্রণ করে মানে কি? মানে ধরো, যেখানে গাছপালা বেশি থাকবে সেখানে বৃষ্টিপাত বেশি হয়, যার ফলে সেই জায়গার আবহাওয়া কি হয়, অনেক ঠান্ডা হয়। বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য চাষাবাদ ভালো করা হয়, তাই না? তাহলে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। এছাড়াও পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ও জলচক্র, কিছু বললাম। আবহাওয়া নিয়ন্ত্রণের আরেকটা পয়েন্ট বলতে পারো জলচক্র, কারণ উদ্ভিদ বেশি করে জন্মানোর কারণে কি হচ্ছে না, জলচক্র নিয়ন্ত্রিত হচ্ছে। জলচক্র নিয়ন্ত্রণে, জলচক্র কি তোমরা জিওগ্রাফিতে খুব ভালো করে জানো জলচক্র ব্যাপারটা কি, আমি আর ডিটেলসে বলছি না। তো এই জলচক্র নিয়ন্ত্রণ করতে কিন্তু উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এই জলচক্র চলার কারণে কি হচ্ছে না, পরিবেশে বৃষ্টিপাত হচ্ছে এবং পরিবেশ অনেক ঠান্ডা থাকছে। এছাড়াও বিভিন্ন বন্য জীবজন্তুর আশ্রয়স্থল হচ্ছে বন, তাই না? বন্যদের আশ্রয়, বন্য জীবজন্তুর আশ্রয়স্থল হচ্ছে বিভিন্ন বন। তাহলে বন কেটে দিলে সেই জীবজন্তুগুলোও আমাদের পরিবেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে, আমাদের যে ফুড চেইন বা আমাদের যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলেও কিন্তু অভাব দেখা দিচ্ছে কোনো একটা প্রাণীর, ঠিক আছে? এছাড়াও আমরা বনের থেকে আরও অনেক উপকার পেয়ে থাকি। যেমন ধরে আমাদের বিভিন্ন আসবাবপত্র রয়েছে বাড়িতে, যার বাড়িতে যাই আসবাবপত্র থাকুক না কেন, যদি সেগুলো উডেন হয় তাহলে সেগুলো আমরা কোথা থেকে পাই না, সেই উদ্ভিদ থেকেই পাই। তাহলে আমাদের বাড়ির যে সমস্ত আসবাবপত্র রয়েছে সেগুলো সব কিন্তু আমরা সেই কাষ্ঠগুলো পাই কোথা থেকে, বন থেকে পাই। এছাড়া মাটির নিচে জল স্তর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিভিন্ন জ্বালানির উৎস হিসেবে কাঠ, শুকনো পাতা, এগুলো সব জ্বালানির উৎস হিসেবে। বিভিন্ন মারণ রোগের ঔষধ ভেষজ উদ্ভিদগুলো হয়। এছাড়া বন থেকে আমরা পরোক্ষভাবে মধু পেয়ে থাকি, তাই না? এছাড়াও বন থেকে আমরা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি। এরকম অনেক উপকার আমরা বন থেকে পেয়ে থাকি। তো আমাদের প্রাত্যহিক জীবনে বনের বিভিন্ন গাছ থেকে ব্যবহৃত 5000-এরও বেশি জিনিস পাওয়া যায়। তাহলে দেখো, আমরা নিত্য নৈমিত্তিক প্রতিদিন যে সমস্ত জিনিসগুলোকে ইউজ করি, ব্যবহার করি, তাদের মধ্যে বলছে, এটা সমীক্ষা করে দেখা গেছে 5000-এরও বেশি জিনিস, 5000-এরও বেশি জিনিস আমরা কোথা থেকে পাচ্ছি না, এই বন থেকে পাই। হলো। নেক্সট দেখো, বলছে বৃক্ষ জাতীয় গাছ যদি প্রায় 50 বছর বেঁচে থাকে তবে সে তার জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে। ভাবো, দেখো এখন আমাদের অতিমারি চলছে পৃথিবীতে, যে কোভিড ভাইরাস এসছে, যেটা করোনাতে আক্রান্ত করছে মানুষকে। তো সেই রোগে আমাদের কি হচ্ছে না, আমাদের অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, শরীরে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। এবং এই অক্সিজেনের ঘাটতিটা কি হচ্ছে না, আমরা সহজেই কোনো হসপিটালে গিয়েও কিন্তু পাচ্ছি না। কারণ কি, পরিবেশে অক্সিজেন কমে গেছে, অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ কমে যাচ্ছে। তো দেখো, যদি আমরা গাছকে নিয়ন্ত্রণ করতাম, বনকে নিয়ন্ত্রণ করতাম, নির্বিচারে গাছ না কাটতাম, কিন্তু আমাদের পরিবেশে মুক্ত অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যেত। বলছে একটা গাছ যদি 50 বছর বেঁচে থাকে, 50 বছর বেঁচে থাকলে সে তার জীবদ্দশায় কত অক্সিজেন দেয়, 2700 কেজি। পরিমাণটা বুঝতে পারছো কত বেশি, 2700 কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে।
তাহলে গাছ কাটা যে কত বড় অপরাধ সেটা তোমরা বুঝতে পারলে। এটা তো একটা আসপেক্টে বুঝতো। এছাড়াও গাছ হচ্ছে সমস্ত পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের খাদ্যের উৎস কিন্তু গাছ। কারণ গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে খাদ্য তৈরি করে সেই খাদ্য খেয়ে কিন্তু গোটা প্রাণী জগৎ সকলে কিন্তু বেঁচে আছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই গাছের উপর নির্ভরশীল। তো যদি গাছ আমরা কেটে দিই, খাদ্যের এক অনাহারে মরবো, তার সাথে সাথে অক্সিজেনের অভাবে মারা যাব। তো এই সচেতনতা আমরা যতই বলি না কেন, এই সচেতনতা কিন্তু আমাদের মধ্যে এখনও তৈরি হয়নি। তো ঠিক আছে, এবার দেখো আমরা কি জানলাম, যে বন কত ভাগ, বন কত ভাগ, স্থলের কত ভাগাংশ বন, ভারতে কত, পৃথিবীতে কত, এবং কাকে আন্তর্জাতিক বনবর্ষ বলা হয় সেটাও আমরা জানলাম, এবং কোন থেকে কী কী উপকার পায় সেটাও জানলাম। এছাড়াও তুমি যে সমস্ত জিনিস ব্যবহার করো একটু খেয়াল করে লক্ষ্য করলে দেখবে সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন উদ্ভিদ থেকেই আমরা পেয়ে থাকি। যেমন ধরো তুমি পেন্সিল দিয়ে লিখছো, সেই পেন্সিল, তুমি ক্রিকেট যদি খেলো, ক্রিকেট খেলার যে ব্যাট সেটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি। বিভিন্ন ভেষজ ঔষধ, এই ঔষধগুলো কোথা থেকে পাচ্ছি আমরা, বন থেকে পাচ্ছি। তুমি যে পোশাক ব্যবহার করছো সেই পোশাকের কিন্তু আমরা যে সুতো দিয়ে পোশাক তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই। যানবাহনগুলো চালানোর জন্য যে সমস্ত পার্টসগুলো তৈরি হয় সেখানেও কিন্তু গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়, তাই না? এছাড়াও কি হয় না, মাদুরে বসছো সেই মাদুরও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এবং বাড়িতে যে ছাউনি দেওয়া হয়, পাতা দিয়ে ছাউনি দেওয়া হয়, খড় দিয়ে ছাউনি দেওয়া হয়। এছাড়াও আমাদের যে জ্বালানি, এই জ্বালানিও কিন্তু উৎস কিন্তু উদ্ভিদ। তো দেখো বলছে আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেদে নানা জায়গায় নানা ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। এই যে বন নিয়ে আমরা পড়বো, এই বন কিন্তু একরকম নয়, বিভিন্ন জায়গার বন বিভিন্ন রকম। কিসের ওপর নির্ভর করে না, আবহাওয়ার ওপর নির্ভর করে বিভিন্ন জায়গার বন বিভিন্ন রকমের হয়। তো এই বিভিন্ন বনে কী কী উদ্ভিদ প্রাণী থাকে তা আমরা একটু জানতে পারি। প্রথম যে বন, সেই বনটার নাম বলছে সূচের মতো পাতাযুক্ত গাছের বন। তাহলে সূচের মতো পাতাযুক্ত, সূচের মতো সহজ ছোটো করে লিখছি, তাহলে জিনিসটা অনেক লেন্দি হয়ে যাবে, পড়াটা আমাদের কম হবে। তো সূচের মধ্যে পাতাযুক্ত বন মানে হচ্ছে যে গাছের পাতাগুলো সরু সরু নিডল লাইক, যেমন হচ্ছে পাইন, ওক, এগুলো হচ্ছে সূচের মতো পাতাযুক্ত গাছ। এবং এখানে কোন কোন প্রাণী থাকে সেগুলো তোমাদের মনে থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আছে। সূচের মতো পাতাযুক্ত বনে একটি প্রাণীর নাম লেখো। এখানে ভাল্লুক, চিতাবাঘ এই ধরনের প্রাণী থাকে। নেক্সট হচ্ছে পাতাঝরা গাছের বন। পাতাঝরা গাছের বন কোনগুলো, যারা একটা সময় গাছের পাতা ঝরিয়ে ফেলে তাদেরকে পর্ণমোচী যেটা, সেগুলো কোনগুলো, সেগুন, অর্জুন, আমলকি ইত্যাদি গাছের বন। এখানে কি থাকে, এই শাল সেগুনের বড় বড় গাছের নিচে কোন ধরনের প্রাণী থাকে, বড় বড় প্রাণীগুলি থাকে, হাতি থাকে, বাইসন থাকে, বাঘ থাকে, ঠিক আছে। পাতা ঝরার পর হচ্ছে চিরসবুজ, অর্থাৎ যেটা চিরহরিৎ বলা হয়, চিরহরিতেও লিখতে পারি বা চিরসবুজ। এটা হচ্ছে পর্ণমোচী, যেগুলো কখনোই পাতা ঝরায় না। সেই সমস্ত উদ্ভিদের যে বন, যেমন যে জাম, বট, আম, এরা কখনোই পাতা ঝরায় না। তো এই সমস্ত বনেও কিন্তু বাঘ, হরিণ, ময়ূর ইত্যাদি প্রাণী থাকে। নেক্সট হচ্ছে কাঁটাওয়ালা ঝোপঝাড়। কাঁটাওয়ালা ঝোপঝাড়ের যে বন, সেখানে বাবুল, ক্যাকটাস, কারণ বাবুল গাছে কাঁটা থাকে, তাই না, ক্যাকটাসের কাছে কাঁটা থাকে। এই সমস্ত যে গাছের অরণ্য বা বন তৈরি হয় তাকে কাঁটাওয়ালা ঝোপঝাড় বলা হচ্ছে। তো এখানে কী কী থাকে, কৃষ্ণসায়র, হরিণ থাকে, চিংকারা, শেয়াল এই ধরনের প্রাণী থাকে। নেক্সট হচ্ছে ঘাসের বন। ঘাসের বন দেখো, ঘাস, হোগলা, শন এই ধরনের গাছগুলো নিয়ে যে তোমার বন তৈরি হয়েছে তাকে ঘাসের বন বলছে। এখানে গন্ডার, হরিণ, জেব্রা এই ধরনের প্রাণীরা থাকে। লাস্ট হচ্ছে শ্বাসমূল গাছের বাদাবন। শ্বাসমূল যেখানে থাকে, এটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো কার কথা বলা হচ্ছে। শ্বাসমূলযুক্ত গাছের যে বাদাবন আমরা কাকে বলি, কারণ সুন্দরবনের যে বন তাকে, সেখানে কি থাকে, সুন্দরী, গরান, তাই না, গেওয়া এই ধরনের গাছগুলো নিয়ে এদের
আমরা জানি এদের শ্বাসমূল কেন তৈরি, শ্বাসমূল তৈরি হয় এই সমস্ত উদ্ভিদে তোমরা জানো। এখানে অক্সিজেনের খুব অভাব থাকে মাটির তলায়, কর্দমাক্ত মাটিতে, সেই জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেওয়ার জন্য এদের মূল অভিকর্ষের বিপরীতে উঠে আসে। এগুলোকে শ্বাসমূল বলা হয়, যেগুলো বাতাস থেকে সরাসরি শ্বাস নিতে পারে। তো এখানে কোন ধরনের, দেখো এখানে ভোঁদর, কুমির, তারপরে বাঘ, এই ধরনের, কারণ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, হাড়ির কুমির থাকে, তাই না, ভোঁদর, এই ধরনের প্রাণীগুলো এখানে থাকে। বেশ, তাহলে আমরা বিভিন্ন ধরনের বন এবং সেখানে কী প্রাণী বা উদ্ভিদ জন্মায় সেটা আমরা জানলাম। এগুলো এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে। এবার আমরা মেন টপিক যেটা, সেখানে চলে আসবো যে একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে, অর্থাৎ আদর্শ বন কী কী জিনিস নিয়ে তৈরি হয় সেটা সম্পর্কে জানব। দেখো, একটা আদর্শ বন, যেটাকে টিপিক্যাল বন বলা হচ্ছে বা অরণ্য বলা হচ্ছে, সেই অরণ্যে কিন্তু, বনে কিন্তু নানা ধরনের স্তর সৃষ্টি হয়। মানে তোমরা যারা জঙ্গল দেখেছো তারা পড়াটা ভালো করে শুনলে বুঝতে পারবে, বা যারা দেখোনি তারা পড়াটা শোনার পর যদি কোনো জঙ্গলে বেড়াতে যাও তাহলে কিন্তু মানে খুব প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারবে যে বন মানে কিন্তু আমরা ভাবছি যে অনেকগুলো গাছ মিলে বন তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বনের অনেকগুলো স্তর থাকে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয়, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, এরকম করে 5টা স্তর নিয়ে বন তৈরি হয়েছে। দেখো, প্রথম যে স্তর, একদম ওপরের স্তর, তাহলে প্রথম স্তর পরীক্ষায় কিন্তু বড় কোয়েশ্চেন হিসেবে এটাও আসে যে বনের স্তরগুলো লেখো, বা দ্বিতীয় স্তরে কি থাকে, তৃতীয় স্তরে কি ঘটে, এই ধরনের অনেক প্রশ্ন এখান থেকে আসে। তাহলে এই বনের স্তরগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তাহলে একদম উপরের যে স্তর সেটাকে বলা হচ্ছে প্রথম স্তর। ধরো এটা একটা বনের মধ্যে আমি একটা গাছ বলছি, ছোট করে বোঝানোর জন্য বলছি, ধরো এটা একটা গাছ। তাহলে এই যে প্রথমের স্তর, একদম উপরের যে স্তর, সেটাকে বলা হচ্ছে ছাদ বা ক্যানোপি। তাহলে উপরের স্তরটা হচ্ছে একদম বনের প্রথম স্তর। তাহলে আমরা এখানে একটা ছবি এঁকে রাখি। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট স্তর, আমি জাস্ট ফার্স্ট বলে লিখে রাখলাম, এটা হচ্ছে প্রথম স্তর বনের, ঠিক আছে। তাহলে প্রথম স্তরকে কি বলা হচ্ছে? ক্যানোপি বা ছাদ। তাহলে বনের ক্যানোপি কোন স্তরটা? একদম প্রথম স্তরটা। গাছের মাথাগুলো এক হয়ে এই স্তরটা গঠন করে, আমাদের ছাদ তৈরি হয় যেভাবে, ঠিক একইভাবে অনেকগুলো গাছ ওপরে এই লেভেলে পৌঁছে ছাদের মতো তৈরি করে দেয়। তো সেটাকে বলা হচ্ছে ক্যানোপি। গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে তা সূর্যের আলোকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। তুমি যদি বনের ভেতরে যাও সেখানে দেখবে অনেক ঠান্ডা, এবং সূর্যের প্রখর যে তাপ সেটা ওটা পৌঁছাতে পারে না। কারণ দেখো, এখানে যদি অনেকগুলো গাছ এইভাবে গিয়ে কী করে দেয়, ছাদ তৈরি করে, তাহলে সূর্যালোক সরাসরি পৌঁছাতে পারেনি, ফাঁকে ফাঁকে যেটুকু আসে সেটুকু। কারণ বনের ভেতর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, দেখবে ওখানে মানে রোদ ছায়া এইরকম একটা পরিবেশ তৈরি হয়, ঠিক আছে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। তো এই জন্য বলছে যে চূড়াগুলো যখন এক হয়ে ছাদ গঠন করে সেখানে কি হয়, বা সূর্যালোক ঢুকতে পারে না। বর্ষা বনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি হয়, কখনো কখনো 90 মিটার উচ্চতাতেও পৌঁছে যায়। বুঝতে পারছো তাহলে কতটা উঁচু হয়? তো এই প্রথম স্তরটা হচ্ছে একেবারে ওপরের স্তর, যেটাকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে। এই ছাদ পৃথিবীর বনের স্তর ছাদ যে গঠন করে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এবং এটা কখনো 30 মিটার বা কখনো 90 মিটার উচ্চতায় পৌঁছে যায়, বর্ষা বনের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং এই স্তরে সবচেয়ে বেশি খাদ্য তৈরি হয় গাছেদের। কেন? বুঝতেই পারছো, কারণ এখানে খাদ্য তৈরি করতে গেলে কি লাগবে? সূর্যালোক লাগবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তো এই জন্য এই স্তরে খাদ্য তৈরি হয়, উদ্ভিদের খাদ্য তৈরি এই স্তরে সবচেয়ে বেশি হয়, কারণ এখানে সরাসরি সূর্যালোকটা পায়। এটা হচ্ছে প্রথম স্তর। নেক্সট হচ্ছে দ্বিতীয় স্তর।
দ্বিতীয় স্তর দেখো ছাদের নিচের যে স্তর দেখা যায়, যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করছে, তাহলে এটা একদম এই লেভেলের যে গাছগুলো রয়েছে মানে এটাকে স্পর্শ করার চেষ্টা করছে, তাকে বলা হচ্ছে সেকেন্ড স্তর। তাহলে সেকেন্ড স্তর কোনটা না, যে স্তরে ছাদের নিচের গাছগুলো মনে হয় যেন ছাদকে স্পর্শ, তারা হয়তো এককালে বড় হয়ে ছাদের স্পর্শ করে যাবে, তো তাদেরকে বলা হচ্ছে, তারা যখন ক্যানোপির থেকে একটু নিচু অবস্থায় রয়েছে তখন সেটা বলা হচ্ছে নিচের স্তর, যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে। তাই এই স্তরের গাছগুলো লম্বায় ক্যানোপি স্তরের তুলনায় অপেক্ষাকৃত ছোট হয়। এই স্তরে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম এবং আলো কম। এখানে কম উচ্চতার বৃক্ষ, গুল্ম, নরম কাণ্ডের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছের গুল্ম এখানে আধিক্য চোখে পড়ে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্তর। নেক্সট হচ্ছে তৃতীয় স্তর। তাহলে দেখো দ্বিতীয় স্তরটি কীরকম যদি বলে তাহলে তোমাদেরকে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তৃতীয় স্তরটি কীরকম হয়, তৃতীয় স্তরে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। বনের ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান ও আত্মরক্ষার জন্য এই স্তর ব্যবহৃত হয়। তৃতীয় এবং চতুর্থ স্তর, তৃতীয় এবং চতুর্থ স্তর প্রায় কাছাকাছি থাকে, এই স্তরে বিভিন্ন প্রাণীরা থাকে। নেক্সট হচ্ছে চতুর্থ স্তর। চতুর্থ স্তর কাকে বলবো না, তৃতীয় স্তরে নতুন না, বনের ঠিক মেঝের ওপর স্তরটাই হচ্ছে চতুর্থ স্তর। কারণ 5টা স্তর, তার মানে কি একদম মেঝের জাস্ট ওপরের স্তরটা হচ্ছে চতুর্থ স্তর। তো বনের ঠিক মেঝের ওপরে যে গাছগুলো জন্মায় তারা মূলত বিরুৎ জাতীয় গাছ হয়। এখানে বীজ থেকে বেরোনো সদ্যজাত উদ্ভিদের চারা, ফান, ঘাস এবং নানা আগাছা দেখা যায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে, তাই না? এরা বনের মেঝেকে ঢেকে রাখে, কারণ এই চতুর্থ স্তরে বিভিন্ন ধরনের গাছপালা থাকে বলে এটা মেঝেকে ঢেকে রাখে। আর কি হয় না, এখানে বিভিন্ন ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ, নানা ধরনের পাখি এখানে বাস করে। এই চতুর্থ স্তরে কিন্তু অনেক ঘটনা ঘটে। হরিণরা তাদের বাচ্চাদের কি করে, আর শিকারী প্রাণীরা শিকার ধরার জন্য এই স্তরে লুকিয়ে রাখে। বনের এই স্তরে সবসময় কোনো না কোনো ঘটনা ঘটেই চলে, কারণ মেনলি বনে যে ঘটনা ঘটবে সেটা কোথায় ঘটবে, কারণ ভূমি স্পর্শ করা আছে যে স্তরটা সেটা হচ্ছে চতুর্থ স্তর। তো এই স্তরে সবসময় কোনো, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে বনের কোন স্তরে কোনো না সবসময় কোনো ঘটনা ঘটে, তাহলে চতুর্থ স্তরে। নেক্সট হচ্ছে পঞ্চম স্তর। পঞ্চম স্তর মানে বুঝতেই পারছো যেটা শেষ স্তর, এটা হচ্ছে বনের মেঝে বা একেবারে সমতল যে অংশটা, মানে যেখান থেকে গাছগুলো বেরোচ্ছে, মানে যেটা মাটি স্পর্শ করে রয়েছে, সেটা মাটি থেকে যে ছোট ছোট গাছগুলো উঠে যে স্তরটা ছিল সেটা চতুর্থ স্তর ছিল, কিন্তু একেবারে মাটির যে স্তরটা, মেঝেতে যে স্তরটা, সেটা হচ্ছে কি পঞ্চম স্তর। এই স্তরে কি হয়, মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ছোট ডাল, পাখির পালক, প্রাণীর লোম, বিভিন্ন প্রাণীর মল, তারপরে পচা গলা বা মরে যাওয়া জীব, তাদের দেহের নানা অংশ এখানটাতে জমা হয়ে জন্মায়। যার কারণে কি হয়, এই সমস্ত পদার্থগুলো মাটির সাথে মিশে যায় এবং মাটি খুব উর্বর হয়। হিউমাস বা বোধ মৃত্তিকা তৈরি করে, যেটা গাছ মানে মাটির খুব উর্বরতা বৃদ্ধি করে এবং সেখানে উদ্ভিদ খুব ভালোভাবে জন্মাতে পারে। এই ধরনের পদার্থ থেকে বনের গাছের বৃদ্ধি সহায়ক উপাদান অর্থাৎ খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি তৈরি হয় এবং এখানে উদ্ভিদগুলো খুব দ্রুত বৃদ্ধি পেতে সহায়তা করে। কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক এবং নানা আণুবীক্ষণিক জীব এখানে বাস করে। দেখো শুধুমাত্র যাদেরকে চোখে দেখতে পায় তারা না, যারা আণুবীক্ষণিক জীব, যারা চোখে আমাদের দেখতে পায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পায়, তারাও কিন্তু এই পঞ্চম স্তরে বসবাস করে। ঠিক আছে, তাই বনের স্তরগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বনের বললাম কয়টি স্তর না, 5টি স্তর। প্রথম স্তর হচ্ছে একেবারে উপরের স্তর, যেটা একেবারে ছাদ গঠন করেছে, সেটাকে বলা হচ্ছে ক্যানোপি। এই স্তরে সূর্যালোক সব থেকে বেশি পায়, কারণ এটা সূর্যের নিচে,
এই অংশটা পাবে, নিচে অংশ যত আসবে, যেহেতু গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে সূর্যালোক আসতে পারে না, এবং এখানে সূর্যালোকের তরঙ্গ দৈর্ঘ্য ঠিকঠাক আসার কারণে কি হচ্ছে, এখানে খাদ্য তৈরি খুব বেশি পরিমাণে হয়ে থাকে। দ্বিতীয় যে স্তরটা, সেই স্তরটা কি হয় না, ক্যানোপি স্তরকে ছুঁতে চাইছে, স্পর্শ করতে চাইছে, এরকম গাছ নিয়ে দ্বিতীয় স্তরটি গঠিত হয়েছে। এবং এই স্তরে মানে বাতাসের বেগটা তুলনামূলকভাবে কম হয়, কারণ উপরের গাছগুলো কি করে না, বাতাসটাকে আটকে দেয়, ভেতরে ঢুকতে দেয় না, এবং আলো এখানে কম পরিমাণে পৌঁছায়। তৃতীয় যে স্তর, সেই তৃতীয় স্তরে হচ্ছে নতুন জন্মানো গাছপালা, গুল্ম জাতীয় ঝোপঝাড় এইখানে দেখা যায়। এছাড়া ছোটো ছোটো প্রাণীরা খাদ্য বাসস্থানের জন্য এই স্তরে বসবাস করে। আর চতুর্থ যে স্তর, সেই স্তরটা হচ্ছে বনের একেবারে নিচের স্তর। তো এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলে, এখানে বিভিন্ন বন্য প্রাণীরা লুকিয়ে থাকে। এটা হচ্ছে পঞ্চম স্তর। এই চতুর্থ স্তর, পঞ্চম স্তর হচ্ছে একেবারে মেঝে, যেটা মাটি স্পর্শ করে রয়েছে। তো এখানে কি হয়, বিভিন্ন গাছের টুকরো, পোকামাকড়, মরা জীবজন্তু এখানে থাকার ফলে কি হচ্ছে না, এইখানে মাটি এই অংশ, এই সমস্ত পদার্থগুলো মাটিকে অনেক উর্বর করে তুলছে, এবং সেখানে গাছ জন্মাতে অনেক সোজা হচ্ছে। কারণ গাছ জন্মানোর যে বৃদ্ধি সহায়ক উপাদানগুলো এই স্তরেই পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন আণুবীক্ষণিক জীবও থাকে, কেঁচো টেঁচো এগুলো যেমন মাটিতে থাকে, ঠিক একইভাবে কিছু আণুবীক্ষণিক জীব এখানে থেকে থাকে। বেশ, এবার দেখো পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখা যায় সেটা আমরা একটু জানবো। পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখা যায়? সারা পৃথিবীর সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান নয়। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা, সেটা আমরা প্রথমেই জেনেছি। এর 95% হচ্ছে প্রাকৃতিক বন। স্থলভাগের যে 1/3 বন, তার মধ্যে 95% হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি, মানে এটা মানুষ সৃষ্টি করেনি, এটা প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে। আর বাকি 5% যে বন, সেটা কি তৈরি করেছে, এটা মনুষ্য সৃষ্টি বা মানুষ তৈরি করেছে। হলো, এর মধ্যে দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ হচ্ছে, এই যে টোটাল 95, তার মধ্যে 23% বন হচ্ছে দক্ষিণ আমেরিকায়, ঠিক আছে। আর ওশিয়ানিয়ায় মাত্র 5%। তোমরা শুনলে হয়তো অবাক হবে যে পৃথিবীর 10টা দেশে কোনো বন নেই। ভাবো, কারণ বন উচ্ছেদ করে সেখানে নগরায়ণ করা হয়ে গেছে। আর অন্যান্য 64টি দেশে বনের পরিমাণ সেই দেশগুলোর স্থলভাগের 10%-এরও কম, মানে খুবই কম। এর মধ্যে বললাম 95% যে বন, তার মধ্যে 23% কোথায় না, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায়। আর ওশিয়ানিয়ায় কত, 5%। আর কি হচ্ছে না, দেশের অন্যান্য 64 দেশে বনের যে অংশ বা পরিমাণ, সেটা 10%-এরও কম। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পৃথিবীতে আমাদের বনের পরিমাণ কত কমে গেছে। 95% যে প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে, তার মধ্যে আবার পৃথিবীর 10টা দেশে কোনো বনই নেই। তাহলে এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে যে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনের সংখ্যা কত, মানুষের তৈরি বনের পরিমাণ কত, ঠিক আছে। তো তাহলে আজকে আমরা বন থেকে যে টপিকটা পড়লাম, সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। মেনলি বনের যে স্তরগুলো, সেগুলো খুব ভালো করে পড়বে। আর বাকি যে কথাগুলো বললাম, সেখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসবে, তো এগুলো তোমরা ভালো করে রেডি করবে।